একটি ভবন যার নাম মানুষ খেকো মার্কেট। নেশা পানি সব এনে করা হয়। শবে বরাত আর শবে মিরাজের মতো পবিত্র রাতেও মানুষ গিলে খাচ্ছে এই পরিত্যক্ত মার্কেট। তাহলে এই মানুষ খেকো মার্কেট বন্ধ হয়ে যায় না কেন? একটি ভবন যার নাম মানুষ খেকো মার্কেট ইট সিমেন্টে গড়া হলেও স্থানীয়দের কাছে এটি পরিচিত কোনো ভয়ঙ্কর জীবন্ত চরিত্রের মতো। কেউ বলেন শবে বরাত আর শবে মিরাজের মতো পবিত্র রাতেও মানুষ গিলে খাচ্ছে এই পরিত্যক্ত মার্কেট। প্রতি বছরই এই বিশেষ রাতগুলোতে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে এই ভবন থেকে। দ্য ইনভেস্টিগেশন জানতে চায়, এটা কি সত্যি জিন ভূতের কোনো গল্প, নাকি এই ভয়ের আড়ালে বহুদিন ধরে লালিত হচ্ছে খুন, মাদক আর সন্ত্রাসের গোপন আস্তানা। যদি কোনো ভবন কথা বলতে পারতো তাহলে হয়তো মিরপুরের এই পরিত্যক্ত মার্কেটই তার ভেতরে জমে থাকা ভয় আর মৃত্যুর গল্পটা ফাঁস করে দিত। ভবনের ওপর ঝুলে থাকা ধুলো ধরা সাইনবোর্ড, ভাঙা কাচ, উন্মুক্ত সিঁড়ি, অন্ধকার গলিপথ আর এখান থেকে উদ্ধার হওয়া সারি সারি লাশ, সব মিলিয়ে এই ভবনটাকে সবাই এখন চেনেন এক নামে, মানুষ খেকো মার্কেট। জনশ্রুতি রয়েছে শবে বরাত ও শবে মিরাজের মতো পবিত্র রজনী কিংবা মহরমের মতো পবিত্র মাসগুলোতে এই ভবনের ভিতরে কারো না কারো মৃত্যুর ঘটনা ঘটে থাকে। স্থানীয়দের অনেকে বলেন বর্ষায় সময় মতো বৃষ্টি হোক আর না হোক, কিন্তু এই বিশেষ সময় কিংবা দিনগুলোতে পরিত্যক্ত এই মার্কেটের ভেতরে কারো না কারো মৃত্যু ঠিকই হয়। শুক্রবার রাতে সেই ধারাবাহিকতায় আরও একটি নাম যুক্ত হয় এই মার্কেট থেকে উদ্ধার হওয়া লাশের তালিকায়। পল্লবীর এই ডিএনসিসির পরিত্যক্ত মার্কেটের ভেতর থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ। যে রাতে লাশটি উদ্ধার করা হয় সেই রাতটিও ছিল পবিত্র শবে মিরাজে। যারা মাদক সেবী তারা আসা যাওয়া করতে থাকে। আমি যখন বাইরে দাঁড়িয়েছিলাম তখন আমি শুনলাম যে ভিতরে একটা লাশ আছে। তাদেরকে নিয়ে আমি আসলাম, আইসা দেখলাম যে একটা বাস্তবে একটা লাশ পড়ে আছে। ছবি তুলে আমি 999 ফোন দিলাম। তার খবরেই ঘটনাস্থলে ছুটে আসে সেনাবাহিনীর টহল টিম ও পল্লবী থানা পুলিশ। ভয়ঙ্কর এই ভবনের ভেতর থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালের হিমঘরে পাঠানো হয়। পুলিশের ভাষ্যমতে দেহের অবস্থা, আঘাতের চিহ্ন আর চারপাশের আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। গুলির করা কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। ডেড বডি সম্ভবত 2-3 দিন আগেকার হতে পারে। এটা ফরেন্সিক রিপোর্টের প্রেক্ষিতে আমরা কনফার্ম হতে পারবো। তারপর আমাদের অবজারভেশন যেটা 2-3 দিন আগেকার হবে। শনিবার সন্ধ্যায় ডিএনসিসির পরিত্যক্ত মার্কেট থেকে উদ্ধার হওয়া ওই লাশের পরিচয় জানায় পুলিশ। নিহত এই ব্যক্তি বরিশালের মোহাম্মদ সুমন। মিরপুরের একটি মার্কেটে মোবাইল মেকানিক হিসেবে কাজ করতেন তিনি। বরাত দিয়ে জানতে পারলাম যে ছেলেটার নাম সুমন এবং প্যারিস রোডে মোবাইলের ব্যবসা করে। স্থানীয়দের দাবি, বিশেষ রাত কিংবা ধর্মীয় উৎসবে এই ভবনে ঘটতে থাকা একের পর এক মৃত্যুর ঘটনায় অদৃশ্য কোনো শক্তি কিংবা অলৌকিক কোনো কিছুর হাত রয়েছে। আর পবিত্র রজনী শবে মিরাজের রাতেই ভবনের মেঝেতে পড়ে থাকা এই মানুষটির নিথর দেহ দেখে অনেকেই স্থানীয়দের এই দাবিকে সত্য মনে করছেন। প্রত্যেক বছর লোক টাইনা নিয়ে যাচ্ছে, যে আসতে হেই মাইরে চলে যাচ্ছে। ভূত, জিন কিংবা অদৃশ্য কোনো শক্তির অস্তিত্ব আছে কিনা সেই গল্পে যেতে চায় না দ্য ইনভেস্টিগেশন। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও শবে মিরাজের মতো পবিত্র রজনীতে এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটির গল্পকে সত্য হিসেবে মেনে নেওয়া কঠিন। আসল ঘটনা বুঝতে এই মার্কেটে অতীতে ঘটে যাওয়া অন্যান্য মৃত্যুর উপর নজর দিতে চায় দ্য ইনভেস্টিগেশন। তাদের কে, কখন, কোন সময় মারা গিয়েছিলেন সেই বিষয়টিও গুরুত্ব দিয়েই দেখতে হয় আমাদের। 2018 সালের মহরমের 9 তারিখ অর্থাৎ পবিত্র আশুরার ঠিক আগের রাত তাজিয়া মিছিলে অংশ নিতে বাসা থেকে বের হয় 19 বছর বয়সী সাব্বির। মিছিল শেষে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে উঠে পড়েন মানুষ খেকো মার্কেটের অন্ধকার গলিপথে। পরদিন সাব্বিরের ক্ষত বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখা যায় পরিত্যক্ত ওই মার্কেটের মেঝেতে। সাব্বির হত্যার পর ভবনটিতে একের পর এক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মনের ভেতরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে রাজপথে। পরিত্যক্ত এই ভবনে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ আর নানা কর্মসূচি করতে থাকেন স্থানীয়রা। কিছুদিনের জন্য কড়াকড়িও আরোপ করা হয়, কিছু ফটকে তালাও ঝুলিয়ে দেওয়া হয়, যার ফলে মানুষ খেকো এই মার্কেটের ভেতরে জনসাধারণের প্রবেশও অনেকাংশেই কমে আসে।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবারও সেই পুরনো রূপে ফিরে যায় ভবনটি। 2023 সালের 17 নভেম্বর সকালে একই মার্কেটের নিচতলা থেকে আবারও এক তরুণের লাশ উদ্ধার হয়। 24 বছর বয়সী তানভীর নামের এই তরুণ মিরপুর 11 নম্বরের একটি মাংস দোকানের কর্মচারী ছিলেন। লাশ উদ্ধারের আগের দিন বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরা হয়নি তার। যেদিন তার লাশ উদ্ধার করা হয় সেদিন তার শরীরে নির্যাতন ও আঘাতের দাগ ছিল স্পষ্ট। এর মাত্র কয়েক মাস পরই এই ভবন থেকে উদ্ধার হওয়া লাশের তালিকায় যুক্ত হয় আরেকটি নাম, মিরপুরের শাহলী মার্কেটে মোবাইল মেকানিক হিসেবে কাজ করা 32 বছর বয়সী শফিকুল ইসলাম। যেদিন তার লাশ উদ্ধার হয় তারও 4 দিন আগে কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরা হয়নি তার। এরপর এই মানুষ খেকো ভবনের ভেতর থেকেই উদ্ধার হয় তার অর্ধগলিত মরদেহ। ভবনটির মেঝেতে পড়ে থাকা সেই লাশের মুখ ছিল থেতলানো, শরীর ছিল বিকৃত। মহরমের 9 তারিখে সাব্বির, নভেম্বরের ভোরে তানভীর, জানুয়ারির গভীর রাতে শফিকুল, আর তারপরে শবে মিরাজের রাতে সুমনের লাশ। আলাদা বছর, আলাদা মানুষ, আলাদা কেস নম্বর, কিন্তু সবার মৃত্যুর ঠিকানা একটাই, মিরপুরের এই পরিত্যক্ত মানুষ খেকো মার্কেট। এই মার্কেটে নিয়ে খুবই মানুষ এলাকা বসে আতঙ্কে, আয়নাঘর চেয়েও কিন্তু খুবই খারাপ। এই কেবল কয়েকজনের নাম সম্প্রতি যাদের লাশ উদ্ধার করা হয়েছে এই ভবন থেকে। এর বাইরেও আরো বহু মানুষের নাম আছে এই মার্কেট থেকে উদ্ধার হওয়া লাশের তালিকায়। ভেতরে ঢুকলেই দৃশ্যটা আরো ভয়ঙ্কর। অন্ধকার গলিপথ, ভাঙা সিঁড়ি, কোণে কোণে পড়ে থাকা মদের বোতল, ইনজেকশন, গাঁজার প্যাকেট আর সিগারেটের ফিল্টার স্পষ্ট করে দেয় রাত নামলেই অন্যরকম এক আসর শুরু হয় এখানে। আমাদের অনুসন্ধান বলছে ডিএনসিসির পরিত্যক্ত মার্কেট এখন পল্লবীর শীর্ষ সন্ত্রাসী আর বড় মাদক ব্যবসায়ীদের প্রধান আস্তানাগুলোর একটি। নেশা পানি, ইয়াবা, গাঁজা, হাকিম হুকুম সব এনে করা হয়। 2 নম্বর যে কোনো জিনিস সব কিছু হয় অন্ধকারে রাত্রে, মাগার এটা কেউ প্রতিবাদ করে না, পুলিশ বি জানে। এই মার্কেট নিয়ন্ত্রণ নিয়ে বছরের পর বছর যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় সে পল্লবীর শীর্ষ সন্ত্রাসী গোমা কাল্লু। কারাগারে থেকেও এই পরিত্যক্ত মার্কেটের সবকিছুই নিয়ন্ত্রণ করেছেন ভেতর থেকে। দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্ত হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় পল্লবীর আলোচিত পেপারসানি হত্যা মামলায় আলোচনায় আসে কাল্লুর নাম। এরপর থেকে প্রকাশ্যে গোলাগুলি, চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটিয়ে পল্লবী জুড়ে সৃষ্টি করেছিলেন ত্রাস। তাকে বারবার ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, কারণ ঘটনাগুলো ঘটিয়েই তিনি লুকিয়ে থাকতেন এই অন্ধকার মার্কেটের কোনো এক কোণায়। সম্প্রতি এই মার্কেট থেকে মাত্র কয়েকশো গজ দূরে মুসলিম ক্যাম্পে অভিযান চালিয়ে এই গোমা কাল্লুকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনীর একটি টিম। এরপর কিছুটা স্বস্তি দেখা যায় পল্লবীর বাসিন্দাদের মাঝে। একসময় এই মার্কেটকে ঘিরে বেশ আলোচনায় ছিল ইয়াবা সুন্দরী আখির নাম। অভিযোগ আছে পরিত্যক্ত এই মার্কেটের ভেতরেই সে গড়ে তুলেছিল নিজের মাদক সাম্রাজ্য। যদিও এখন আর তাকে সেই মার্কেটের আশপাশে দেখা যায় না, তার কথাও শোনা যায় না। এই পর্যন্ত দেখলেন একের পর এক মৃত্যু, আর প্রতিবারই লাশের ঠিকানা একই ভবন। প্রশ্ন হচ্ছে, তাহলে এই মানুষ খেকো মার্কেট বন্ধ হয়ে যায় না কেন? কাদের শক্তি, কার ছত্রছায়ায় বছরের পর বছর ধরে এই পরিত্যক্ত ভবনের ভেতরে চলতে পারে গ্যারেজ, মাদকার, সন্ত্রাসী আস্তানা? এবার দেখা যাক মানুষ খেকো মার্কেটের এমন অন্ধকারের পেছনে আছে কারা। এই প্রশ্নের উত্তর জানতে হলে আবারও ফিরে যেতে হবে সাব্বির হত্যাকাণ্ডের ঘটনায়। এই ঘটনার পর ভবনটির বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ থেকে যে আন্দোলনটি পল্লবী জুড়ে ছড়িয়ে পড়েছিল, এরপর এই ভবনে সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ করা হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই এই কঠোর নজরদারি শেষ হয়ে যায়, আবারও পুরনো রূপে ফিরে যায় পরিত্যক্ত এই ভবন। স্থানীয়দের অভিযোগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, যাকে অনেকে চেনেন বোমা মানিক নামে, তার ঘনিষ্ঠদের কারণে এই পরিত্যক্ত মার্কেট কখনোই পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। সাদিক হোসেন খোকা উনি একে ডেকে মার্কেট করার পর যখন ওনার ক্ষমতা চলে যায়, ওর পর থেকে মার্কেটটা কিন্তু টোটালি বন্ধ। এই প্রায় 35 বছর থেকে মার্কেট কিন্তু টোটালি বন্ধ।
যেমন আলী হায়দার কাউন্সিলর ছিল, ওনার সময় এটা কিন্তু মার্কেট তো হয়েছে, ওই সময় উনি বিক্রি করেছে। তারপরে মানিক কাউন্সিলর ছিল, ওনার মাধ্যমে এটা বিক্রি করা হয়েছে। একটা দোকান মালিক 5 জন, এর জন্য মার্কেটে কিন্তু মূল হতে কিন্তু মার্কেটটা চালু হচ্ছে না এই কারণে। বোমা মানিকের লোকজনই এই ভবনের ভেতরে গড়ে তুলেছেন রিকশার গ্যারেজ, আর সেই গ্যারেজকে কেন্দ্র করেই শুরু হয় ভাড়ার ব্যবসা, টোকেন বাণিজ্য, মাদক বেচা কেনা ও অপরাধী চক্রের আড্ডা। স্থানীয়দের ভাষ্যমতে তখন কাউন্সিলর মানিকের ছত্রছায়ায় পরিত্যক্ত মার্কেটের অপরাধ সাম্রাজ্য ও রিকশার গ্যারেজ নিয়ন্ত্রণ করতেন গালকাটা পারভেজ, ইমরান তালুকদার, রাজু ও আরিফের মতো সন্ত্রাসীরা। রাজু বিহারি নেতা মুস্তাকের ছেলে, আর অন্যরা মুস্তাকেরই নেতৃত্বাধীন বিহারি সংগঠনের কর্মী। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বোমা মানিকের সবচেয়ে ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন বিহারি নেতা মুস্তাক। মিরপুর 11 নম্বরের নিউ সোসাইটি মার্কেটের ব্যবসায়ীদের পুনর্বাসনের কথা ছিল এই পরিত্যক্ত মার্কেটের ভেতর। ব্যবসায়ীরা জানান, এই মার্কেটে দোকান বরাদ্দ পেতে ঢাকা সিটি কর্পোরেশনকে কয়েক ধাপে 16 কোটি টাকা পরিশোধ করেছেন তারা। মাঝপথে নির্মাণ কার্যক্রম থেমে যাওয়ার কারণেই এই পরিত্যক্ত মার্কেটটি অপরাধের আখড়া হয়ে উঠেছে বলেও অভিযোগ তাদের। ডিএনসিসি মার্কেট তো কয়েকদিন আগে শুনছি নাকি ওখানে একটা মার্ডার, তো সিটি কর্পোরেশন আমাদেরকে মার্কেট বুঝিয়ে দিতেছে না, যার অবস্থা সেই কারণে মার্কেট ওইভাবে পড়ে আছে। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কাছ থেকে প্রায় 16 কোটি টাকা গ্রহণের পরও ডিএনসিসি মার্কেটে দোকান বুঝিয়ে দেয়নি সিটি কর্পোরেশন। উল্টো তাদের বর্তমান দোকানপাট উচ্ছেদের জন্য মরিয়া এই সংস্থা। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও সেটাও মানতে নারাজ তারা। ঠিক আছে, তো এখন আবার এটা ভাঙ্গি আবার একটা পেতরা চলতেছে সিটি কর্পোরেশনের। যেমন এফ 3 দোকানদারকে বারে ধমকি দেওয়া হইতেছে দোকান ভাঙার জন্য। ঠিক আছে, আমাদের হাইকোর্টে স্টে অর্ডার করা আছে, হাইকোর্টে স্টে আছে যে যখন পর্যন্ত পুনর্বাসন না হবে আমাদের যে এখানে আমরা আছি ওখানেই থাকবে, কিন্তু সিটি কর্পোরেশন এটা মানতেছে। বিভিন্ন সময়ের তথ্য ও স্থানীয়দের বয়ান মিলিয়ে যে চিত্রটা উঠে আসে তাতে দেখা যায় গত কয়েক বছরে এক পরিত্যক্ত ভবন থেকেই নথিভুক্ত হয়েছে একের পর এক হত্যাকাণ্ড, আর এক যুগের বেশি সময় ধরে এখানে খুন হয়েছেন 14 জনেরও বেশি মানুষ। লোকমুখে থাকা মানুষ খেকো তোকমা শুধুই যে ভয় দেখানোর গল্পের নাম তা কিন্তু নয়, বরং ভবনে ঘটে যাওয়া একের পর এক হত্যাকাণ্ডের কারণেই এমন নামকরণ এই ভবনের। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।